সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। ম্যানিফেস্টেশন অফ সোসিওলজি প্র্যাকটিস ইন বাংলাদেশ। ক্লদ লেভি স্ট্রস বিংশ শতাব্দীর অগ্রগণ্য একজন ফরাসি চিন্তাবিদ। তিনি 1908 সালে বেলজিয়ামের বেজেউসে জন্মগ্রহণ করেন। 1931 সালে দর্শন থেকে অনার্স পাশ করার পর তিনি 1935 সালে সাও পাওলো বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন। 50-এর দশকে লেভি স্ট্রসের নেতৃত্বে ইউনেস্কোর বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের জন্য ঢাকায় আসে। মূলত লেভি স্ট্রসের আন্তরিক সহযোগিতা বাংলাদেশে সমাজবিজ্ঞানের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। সামাজিক নৃবিজ্ঞানে লেভি স্ট্রসের অবদান স্বরূপ ফ্রান্স বোস এবং জেমস জর্জ ফ্লেজার তাকে আধুনিক নৃবিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করেন। প্রখ্যাত এই নৃবিজ্ঞানী 2009 সালে মৃত্যুবরণ করেন। ডক্টর এ কে নাজমুল করিম। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর এ কে নাজমুল করিমের পূর্ণ নাম আবুল খায়ের নাজমুল করিম। তিনি তৎকালীন অবিভক্ত বাংলার নোয়াখালী জেলার লক্ষ্মীপুর বর্তমান জেলা থানা সদরে 1922 সালের 1 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার 14 উপজেলার ফাল্গুনকরা গ্রাম। 1946 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে MA ডিগ্রি লাভ করেন এবং 1951 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারারে নিযুক্ত হন। একই সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারকে বৃত্তি নিয়ে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সরকার ও সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন এবং 1953 সালে MA ডিগ্রি অর্জন করেন। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় নাজমুল করিম ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। 19 আগস্ট 1957 সালে তিনি উক্ত বিভাগে লেকচারার পদে যোগ দেন এবং দীর্ঘ 25 বছর অধ্যাপনা করেন। ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট 1920 অনুযায়ী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম স্থায়ী বাঙালি অধ্যক্ষ ছিলেন। 1964 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, দি ডাইনামিক অফ বাংলাদেশ সোসাইটি এবং সমাজবিজ্ঞান সমীক্ষণ। এখান থেকে MCQ প্রশ্ন এসে থাকে। বাংলাদেশের সমাজবিজ্ঞান গবেষণার পথিকৃৎ নাজমুল করিম 1982 সালের 18 নভেম্বর 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও সমাজবিজ্ঞান চর্চার ইতিহাস রয়েছে। সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে সমাজবিজ্ঞানের স্বতন্ত্র আবির্ভাব 19 শতকে। এর আগে সমাজবিজ্ঞানের অস্তিত্ব বর্তমান ধারায় ছিল না। প্রাথমিক সমাজবিজ্ঞান মানব ইতিহাসের আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সময়ের সমাজবিজ্ঞান ইতিহাস ভিত্তিক দর্শন ও জীববিজ্ঞানের বিবর্তন বা ধারার মাধ্যমে অধিক প্রভাবিত ছিল। বিভিন্ন ধরনের বিষয় সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার পথকে সুগম করে তোলে। এই বিষয়গুলোর মধ্যে শিল্প বিপ্লব ও শিল্পায়ন, প্রাকৃতিক বিজ্ঞানসমূহের উন্নয়ন ও বিকাশ এবং ঔপনিবেশিক ও বৈচিত্র্যময় সংস্কৃতি উল্লেখযোগ্য। তাছাড়া সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে কতিপয় সমাজবিজ্ঞানীর অবদানও উল্লেখযোগ্য। সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার পেছনে অগাস্ট কোত এবং স্পেন্সারের অবদান তাৎপর্যপূর্ণ। এর সাথে অন্য কয়েকজন সমাজবিজ্ঞানীর অবদান রয়েছে, যা আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্র পাঠে জেনেছি। বাংলাদেশেও সমাজবিজ্ঞান চর্চার বিকাশ একদিনে ঘটেনি। এর পিছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস, যার মধ্যে ঔপনিবেশিক শাসন ও শিক্ষা সংস্কৃতির চর্চা, সমাজবিজ্ঞানীদের সমাজ সম্পর্কিত গবেষণা, শিক্ষায় সমাজবিজ্ঞান চর্চা প্রভৃতি উল্লেখযোগ্য। প্রবাহচিত্র বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। ইউরোপে শিল্প বিপ্লব, শ্রেণীদ্বন্দ্ব ও সামাজিক বিশৃঙ্খলার উদ্ভব, সামাজিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, ইউরোপে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমে বিকাশ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ উপনিবেশবাদ, ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ও সমাজবিজ্ঞান চর্চার নতুন পথ উন্মোচন, 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞানের চর্চা শুরু, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথ সুগম হয়। পাঠ 1, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ প্র্যাকটিসিং সোসিওলজি ইন বাংলাদেশ। সমাজবিজ্ঞানের উদ্ভবের ইতিহাস অল্প দিনের, তবে সমাজ ব্যবস্থা ও সমাজজীবন সম্পর্কে জানার এবং বোঝার প্রচেষ্টা শুরু হয়েছে অনেক আগে থেকেই। অর্থাৎ জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে সমাজবিজ্ঞান আবির্ভাবের আগ থেকেই এই প্রচেষ্টার সূত্রপাত ঘটেছে। মানব ইতিহাসের মতোই বেশ প্রাচীন এ মানব সমাজের ইতিহাস। এই ইতিহাস মানব সভ্যতার অতি প্রত্যক্ষই ঘটেছে। মানুষ যখন তার আশেপাশের মানুষের সঙ্গে জীবনযাপন শুরু করেছে, তখনই মানুষ বহু ও বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। সুস্থ সামাজিক জীবনযাপনের পক্ষে মানুষ নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে।
এ অবস্থায় এ অবস্থায় প্রয়োজনের তাগিদে উদ্ভূত সমস্যাদির সুষ্ঠু সমাধানে মানুষ মনোনিবেশ করতে বাধ্য হয়েছে। প্রকৃতপক্ষে সমাজ জীবনের সমস্যা সম্পর্কিত চিন্তা ভাবনার সূত্রে দর্শনশাস্ত্রের মতো সমাজবিজ্ঞানের আলোচনাও মানুষ আগ্রহী হয়ে উঠেছে। আর এভাবেই সূত্রপাত ঘটেছে সমাজবিজ্ঞানের। সমাজবিজ্ঞান উদ্ভবের পিছনে বিভিন্ন দার্শনিকের অবদান এবং বিভিন্ন শাখার জ্ঞানের নির্ভরশীলতা সম্পর্কে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রে জেনেছি। এছাড়া প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজবিজ্ঞান বিকাশ বৃক্ষ পর্যবেক্ষণ করে ইউরোপে সমাজবিজ্ঞানের বিকাশ সম্পর্কেও জেনেছি। ইউরোপের মতো বাংলাদেশেও সমাজবিজ্ঞান বিকাশ এবং চর্চার একটি পটভূমি রয়েছে। এই পটভূমি রচনায় ব্রিটিশ ঔপনিবেশিকতা, বিভিন্ন বিষয়গত জ্ঞানের শাখার নির্ভরশীলতা এবং বাংলাদেশী সমাজবিজ্ঞানীদের অবদান রয়েছে। সমাজবিজ্ঞান বিকাশের জন্য বাংলাদেশী সমাজবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং বিশ্লেষণ করেন। তবে বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ ও চর্চার পটভূমি ইউরোপের মতো নয়, যেখানে 19 শতকে সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা সর্বপ্রথম অনুভূত হয়েছিল। ইউরোপে সমাজবিজ্ঞান বিকাশের মূলে ছিল শিল্প বিপ্লব, শ্রেণীদ্বন্দ্বসহ আরও বহু ঘটনা। এ সময় ইউরোপে শিল্প বিপ্লবের কারণে সমাজ জীবনে নানা সমস্যা দেখা দেয় এবং এর সমস্যা সমাধানের প্রয়োজনীয়তাও অনুভূত হয়। এরই প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের চর্চা গতিশীল হয়। কিন্তু বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে এ ধরনের সামাজিক চাহিদা অনুভূত না হলেও ইউরোপের সমাজবিজ্ঞানের ধ্যান ধারণা বাংলাদেশের সমাজবিজ্ঞানকে প্রভাবিত করেছে। সুতরাং বলা যায়, সোসিওলজি ওয়াজ ইম্পোর্টেড অ্যান্ড ইমপ্ল্যান্টেড ইন বাংলাদেশ ফ্রম ইউরোপ। ব্রিটিশ উপনিবেশবাদ সমাজবিজ্ঞান বিকাশ ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1757 সালে পলাশীর যুদ্ধের প্রহসনের মাধ্যমে এই ভূখণ্ডে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। এ সময়ে ব্রিটিশ শাসকরা ভারতবর্ষের মানুষের পেশা, শিক্ষা, সংস্কৃতি, আর্থসামাজিক জীবন সম্পর্কে সম্পূর্ণভাবে জানত না। তাদের শাসন প্রতিষ্ঠার জন্য এ সময় তারা এই অঞ্চলের মানুষের জীবনধারা, সংস্কৃতি, অর্থনীতি, ধর্মসহ নানা বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে। পরবর্তী সময়ে এসব সংগৃহীত তথ্য প্রতিবেদন, পুস্তক, জার্নালে প্রকাশিত হয়। প্রকাশিত এসব প্রতিবেদন, জার্নাল ও পুস্তক এ উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথ উন্মুক্ত করে। বিভিন্ন জার্নাল ও পুস্তক সমাজের নানা সমস্যা, বৈষম্য, অধিকার বঞ্চনা সহ বহু তথ্য প্রকাশের মাধ্যমে সেগুলোকে স্পষ্ট করে তোলে, যার সমাধানে সমাজবিজ্ঞান জ্ঞান চর্চার প্রতি মানুষকে আকৃষ্ট করে। এক পর্যায়ে মানুষকে অধিকার সচেতন করার মধ্য দিয়ে সমাজবিজ্ঞান চর্চার পথকে সুগম করে তোলে। এ প্রসঙ্গে ভারতের সতীদাহ প্রথা রোধে লর্ড বেন্টিঙ্কের কথা বলা যায়। পার্ট 2, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা, দ্য প্র্যাকটিস অফ সোসিওলজি ইন বাংলাদেশ। বাংলাদেশে মানব সভ্যতার ইতিহাস অতি সুপ্রাচীন কালের হলেও সমাজবিজ্ঞান চর্চার ইতিহাস খুব অল্প দিনের। কেননা 1917 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অধ্যয়ন শুরুর মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রাথমিক সূত্রপাত ঘটে। আর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চা ও বিকাশের এক নতুন অধ্যায় রচিত হয়। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক পথ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এই উপমহাদেশে 1955 সালে পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষা কার্যক্রম শুরু হয়। আর 1957 সালে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। 50-এর দশকে সমাজবিজ্ঞান পাঠের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনের জন্য ইউনেস্কো বিশেষজ্ঞ মিশন ঢাকায় আসে। এই মিশনের নেতৃত্ব দেন প্রখ্যাত ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ক্লড লেভি-স্ট্রস। এই মিশনের লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নামে নতুন বিভাগে সমাজবিজ্ঞান, সামাজিক মনোবিজ্ঞান এবং নৃবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা। আর এই লক্ষ্যকে সামনে নিয়ে তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণ করেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বতন্ত্র জীবনধারা অবলোকন করেন এবং তিনি মুগ্ধ হন এবং বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের স্বর্গ বলে মন্তব্য করেন। তিনি ঢাকায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের এক সমাবেশে উপস্থিত হন। সেখানে তিনি বাংলাদেশে সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান চর্চা শুরুর ক্ষেত্রে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকগণ তার সাথে দেখা করেন তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক অজিত কুমার সেন ও কে নাজমুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা লেভি-স্ট্রসের কাছে থেকে ইউনেস্কোর সাহায্য ও সহযোগিতা পাওয়ার প্রতিশ্রুতি পান। তাদের এই প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে ইউনেস্কোর সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় 1957-58 শিক্ষাবর্ষে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ইউনেস্কো বিশেষজ্ঞ ডক্টর পেরি বিসাইনি নতুন প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞান বিভাগের মাধ্যমে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এভাবেই ধীরে ধীরে সমাজবিজ্ঞান বিভাগ স্বাবলম্বনের পথে এগিয়ে যায়।
এবং 60-এর দশকের মাঝামাঝি পর্যায়ে এসে এই বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর উভয় ধাপই প্রতিষ্ঠা লাভ করে। এখানে উল্লেখ্য যে 1957 সালের পূর্বে তথা 1926 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এম.এ কার্যক্রমের কোর্সে এথিক্স অ্যান্ড সোশিওলজি শিরোনামে সমাজবিজ্ঞান পড়ানো হতো। পরবর্তী সময়ে 1939 থেকে 40 সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বি.এ কার্যক্রমের কোর্সে এলিমেন্টস অফ সোশিওলজি শিরোনামে বিষয়টি পড়ানো হতো। মূলত বাংলাদেশে সমাজবিজ্ঞানের পঠন পাঠন ও আলোচনার বিস্তৃতি লাভের ক্ষেত্রে অধ্যাপক ডক্টর এ.কে নাজমুল করিমের অবদান অনস্বীকার্য। তাই ডক্টর এ.কে নাজমুল করিমকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়। নিচে একটি ছকে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার ইতিহাস উপস্থাপন করা হলো, তোমরা সবাই দেখে নিও। সুতরাং বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে, সময়ের চাহিদার সাথে সাথে সমাজবিজ্ঞানের নতুন নতুন শাখাও প্রবর্তিত হচ্ছে। পার্ট ৩, বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। ইম্পর্টেন্স অফ স্টাডিং সোশিওলজি ইন বাংলাদেশ। সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত। সমাজবিজ্ঞান সামাজিক ক্রিয়া ও সামাজিক সম্পর্ক, ব্যক্তির ব্যক্তিত্ব, পরিবার, প্রতিষ্ঠান, শহর এবং গ্রামীণ সমষ্টি, সমিতি, সংগঠন, বিভিন্নমুখী সমস্যা, সমাজের মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন প্রভৃতি নিয়ে আলোচনা করে। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। এদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ, মানুষের জীবনধারা, বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, আর্থসামাজিক ও সাংস্কৃতিক সমস্যা প্রভৃতি সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। কাজেই এদেশের প্রথা, প্রতিষ্ঠান, সামাজিক জীবনধারা সহ নানাবিধ বিষয় উন্নয়নের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কেননা সমাজবিজ্ঞান পাঠ ছাড়া এসবের বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান এবং সমস্যার সমাধান সম্ভব নয়। নিচে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। বিশ্বে আমরা বাংলাদেশী হিসেবে পরিচিত। এদেশের মানুষের সমাজ সংস্কৃতি এর একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। এই স্বতন্ত্র পরিচয় আমাদের আচার আচরণ, মূল্যবোধ, সংস্কৃতি, প্রথা, প্রতিষ্ঠানের স্বরূপ উদ্ঘাটন এবং উন্নয়নের সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। আমাদের সমাজের মানুষের জীবন প্রণালী, রীতিনীতি, মূল্যবোধ, সংস্কৃতি, পারস্পরিক মিথস্ক্রিয়া ইত্যাদি পূর্ণাঙ্গ চিত্র অনুধাবন সমাজবিজ্ঞানের ধারণা, তত্ত্ব ও বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির জ্ঞান প্রয়োগ ছাড়া জানা সম্ভব নয়। সমাজবিজ্ঞান অধ্যয়নের কারণসমূহ। সমাজের মানুষের আচার অনুষ্ঠান, রীতিনীতি, মূল্যবোধ, প্রথা, প্রতিষ্ঠান সম্পর্কে গভীর অনুসন্ধান। সামাজিক ঐতিহ্যগত পরিচয় অনুধাবন। পরিবার, বিবাহ ও জ্ঞাতি সম্পর্কের ভূমিকা অনুধাবন। কৃষি কাঠামো অনুধাবন ও কৃষি উন্নয়ন সমস্যা দূরীকরণ। পারস্পরিক আদান প্রদান বৃদ্ধি। সামাজিক পরিবেশ সম্পর্কে জ্ঞানের দ্বার উন্মোচন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সম্পর্ক, গোষ্ঠী, আচরণ ইত্যাদি অনুধাবন। সামাজিক সমস্যার স্বরূপ উদ্ঘাটন ও সমস্যা সমাধানের পথ রচনা। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ। সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি অনুধাবন। দারিদ্র্য দূরীকরণ। সামাজিক মানুষের অধিকার ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতনকরণ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা অনুধাবন ও উন্নয়ন। ধর্মীয় সংস্কৃতি, রাজনৈতিক অস্থিতিশীলতার উন্নয়ন সহ নানামুখী প্রতিকূলতা উত্তরণ। ১. ঐতিহ্যগত দিক থেকে বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। প্রাচীন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অসীম। কেননা বাংলাদেশের সমাজবিজ্ঞানে বাংলাদেশে আবিষ্কৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান ও নিদর্শন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়, যা থেকে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব। বিবাহ মানব সমাজের একটি অতি প্রয়োজনীয় সামাজিক রীতি। বিবাহের মাধ্যমে সমাজের ক্ষুদ্র এক পরিবার গঠিত হয় এবং নারী ও পুরুষ একত্রে বসবাস করার বৈধতা পায়। এই বিবাহ জ্ঞাতি সম্পর্ক সৃষ্টিতেও ভূমিকা রাখে। সমাজবিজ্ঞানে বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক সম্বন্ধীয় সব তথ্য পাওয়া যায়, যেমন বিবাহের ধরন, উদ্দেশ্য, গুরুত্ব, পরিবারের প্রকারভেদ, কার্যাবলী, জ্ঞাতি সম্পর্কের শ্রেণীবিভাগ, সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব, গ্রাম ও শহরভেদে এগুলোর ভিন্নতা ও পরিবর্তনশীলতা ইত্যাদি সমাজবিজ্ঞানে আলোচিত হয়। তাই বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্ক সম্বন্ধে জানতে এবং এগুলোর ভূমিকা নির্ধারণে সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের বেশিরভাগ লোকই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। এখানকার কৃষির বৈশিষ্ট্য, কৃষি সম্পর্ক, কৃষি বৈষম্য, কৃষি কাঠামো ইত্যাদি বিষয় সম্পর্কে সমাজবিজ্ঞান থেকে জ্ঞান লাভ করা যায়। শুধু তাই নয়, সমাজবিজ্ঞান কৃষি উন্নয়নের পথে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও দূরীকরণের পথ নির্দেশনা দান করে।
সমাজবিজ্ঞান মানব সমাজ, সম্প্রদায়, গোষ্ঠী ইত্যাদি নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। তাই সমাজবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের সমাজ, সম্প্রদায় ও গোষ্ঠী সম্পর্কে জানতে পারি। এতে পারস্পরিক ভাবের আদান-প্রদান বৃদ্ধি পায়, ব্যবহারিক জীবনে জ্ঞানের লেনদেন বৃদ্ধি পায়। সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ। সমাজের সাথে জড়িত সব বিষয় নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা বা পর্যালোচনা করে থাকে। সমাজের একজন সদস্য হিসেবে প্রত্যেক ব্যক্তিরই সমাজ, সামাজিক পরিবেশ, সমাজের গতি-প্রকৃতি ও পারিপার্শ্বিকতা সম্পর্কে জানা উচিত। সমাজবিজ্ঞান অধ্যয়ন ব্যক্তির মধ্যে নিজ সমাজের পাশাপাশি বিশ্বের সমাজ ও সামাজিক পরিবেশ সম্পর্কিত জ্ঞানের দ্বার উন্মোচন করে। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ জীবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বসবাস করে। গ্রাম ও শহরভেদে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সৃষ্টি হয়েছে। সমাজ জীবনে রয়েছে বর্ণভেদ, প্রথাসহ নানা জটিলতা। সমাজবিজ্ঞানে এসব বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণের ধারণা, তথ্য ও তত্ত্ব রয়েছে। এসব তত্ত্ব ও তথ্যের প্রয়োগ বিভিন্ন জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাছাড়া সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও গোষ্ঠী আচরণের বিভিন্ন দিকের অনুধাবনে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সমাজ জীবনে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যার মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক। একটি সমস্যা বহুবিধ সমস্যার জন্মদাতা। এসব সমস্যার স্বরূপ উদ্ঘাটন, কারণ চিহ্নিতকরণ, সুনির্দিষ্ট কোনো সমস্যা অন্য সমস্যা সৃষ্টির কারণ, সমস্যার পারস্পরিক নির্ভরশীলতা প্রভৃতি সম্পর্কে জানতে সমাজবিজ্ঞান পাঠের আবশ্যকতা রয়েছে। আবার সমাজ জীবনের এসব উদ্ভূত সমস্যা সমাধানের পথ রচনা করতেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সমাজবিজ্ঞানী সমাজ জীবনের বিভিন্ন সমস্যা, এসব সমস্যার কারণ, প্রভাব, প্রতিরোধ, প্রতিকার ও উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা বিষয়ে আলোচনা রয়েছে। বাংলাদেশের সমাজ জীবনের উন্নয়নে বহুমুখী গবেষণা করতে হয়। এসব গবেষণার ফলাফল অনুযায়ী বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়। এই কার্যক্রমের সফল বাস্তবায়নের সুষ্ঠু পরিকল্পনা আবশ্যক। সমাজবিজ্ঞানের জ্ঞান সুষ্ঠু পরিকল্পনা গ্রহণে সহায়ক। তাই বাংলাদেশে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয় সেক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান না থাকলে সমাজে তার বাস্তব রূপ দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ সদা পরিবর্তনশীল। প্রতিনিয়তই নানা কারণে পরিবর্তিত হচ্ছে। শিল্পায়ন, শহরায়ন, প্রযুক্তির প্রভাবসহ নানা বিষয়ে এ পরিবর্তন মূল কারণ। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমাদের সমাজ জীবনের পরিবর্তনে গতি প্রকৃতি এবং স্বরূপ উদ্ঘাটন করা সম্ভব। বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা হলো দারিদ্র্য। বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। বাংলাদেশের এই দারিদ্র্য দূরীকরণেও সমাজবিজ্ঞানের পাঠ প্রয়োজন। কেননা সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক সমস্যার কারণ বিশ্লেষণ করে এবং সমস্যা দূরীকরণের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের রয়েছে নিজ নিজ অধিকার ও দায়িত্ব কর্তব্য। সমাজবিজ্ঞান রাষ্ট্রের নাগরিকের অধিকার, নারী শিশু বৃদ্ধের অধিকার, বিশেষ শ্রেণী পেশার মানুষের অধিকার ও দায়িত্ব কর্তব্য বিষয়ে আলোচনা করে। আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এসব বিষয়ে নিজ নিজ অধিকার ও দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন হই এবং নিষ্ঠার সাথে তা পালনের চেষ্টা করি। সুতরাং সমাজবিজ্ঞান আমাদের সুনাগরিকের গুণাবলী অর্জনে সহায়কের ভূমিকা পালন করে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী বসবাস করে। এসব নৃগোষ্ঠীর মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন জীবনধারা। সমাজবিজ্ঞানের একটি অংশ জুড়ে রয়েছে এসব নৃগোষ্ঠীর মানুষের আচার-আচরণ নিয়ে আলোচনা। তাদের জীবনধারা, সংস্কৃতি নিয়ে গভীর অনুসন্ধান করে উন্নয়নের পথ রচনা করে সমাজবিজ্ঞান। আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এসব নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি বা জানতে পারি। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান। এখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর হয়ে থাকে। এই বিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত। বাংলাদেশে এই বিজ্ঞানের পাঠের মাধ্যমে সমাজ জীবনের দ্বন্দ্ব নিরসনের উপায় উদ্ঘাটন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সামাজিক সাংস্কৃতিক জীবনে নানামুখী জটিলতা নিরসনের পদক্ষেপ, রাজনৈতিক অস্থিতিশীলতা উত্তরণের পথ, কৃষি ও শিল্পায়নের আ কৃষি ও শিল্পোন্নয়নের প্রতিবন্ধকতা নিরসনসহ নানামুখী বিষয় সম্পর্কে জানা যায়। এ কারণে সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজের পদার্থবিজ্ঞান। আবারও বলছি, এ কারণে সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজের পদার্থবিজ্ঞান। আমরা এই বিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক, সমাজ কাঠামোর পরিবর্তন, বিকাশ সহ নানা বিষয়ে অবগত হয়ে বহুমুখী সামাজিক ভূমিকা পালন করতে পারব। পাঠ ৪ থেকে ৬ বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা, ম্যানিফেস্টেশন অফ সোসিওলজি ইন বাংলাদেশ। ইউরোপে সমাজবিজ্ঞানের বিকাশ যেমন একদিনে গড়ে ওঠেনি, তেমনি বাংলাদেশেও সমাজবিজ্ঞানের বিকাশ একদিনে হয়নি। তবে ইউরোপের বিকাশধারার সাথে সাথে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা পার্থক্য রয়েছে। আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি এ সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। এ পাঠে বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ পর্যায় সম্পর্কে ধারণা লাভ করব। বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে বিশেষ কয়েকটি উপাদানের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। প্রথমত, উপনিবেশ পরবর্তী সামাজিক প্রেক্ষাপট, পোস্ট কলোনিয়াল সোশ্যাল কনটেক্সট। বাংলাদেশ স্বাধীন দেশ।
হিসেবে স্বীকৃতি লাভ করে ১৯৭১ সালে, কিন্তু তার জাতীয় চরিত্রে এখনও প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার প্রভাব পরিলক্ষিত হয়। একসময় আমাদের এ দেশটিকে বঙ্গ বলা হতো। বঙ্গ বা বাংলার উৎপত্তি সম্পর্কে ইতিহাসে বিভিন্ন তথ্যের সংমিশ্রণ রয়েছে। অষ্টাদশ শতাব্দীর একটি সূত্রে সাগর থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত ভূভাগ বঙ্গ বলে বর্ণিত হয়েছে। আবার বাংলায় মুসলমান শাসন বিস্তারের প্রাথমিক স্তরে বঙ্গ বলতে বাংলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অংশকে বোঝানো হতো। তবে বঙ্গের এই ভৌগোলিক পরিণতি বাঙ্গালা নাম পর্যন্ত বিস্তৃত ছিল। বিভিন্ন যুগে এদেশে আগমন ঘটিয়েছে বিচিত্র জাতিগোষ্ঠী, গড়ে উঠেছে বিচিত্র সাংস্কৃতিক জীবনধারা। বাংলা একসময় বৌদ্ধ ও হিন্দু শাসক দ্বারা শাসিত হয়েছে, আবার ২০০ বছর ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল। ফলে এদেশে ব্রিটিশ নীতির সাথে ঔপনিবেশিক কাঠামো গড়ে উঠেছিল। ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থায় পশ্চিমা ধাঁচের শিক্ষার প্রবর্তন করেছিল। শাসন দীর্ঘস্থায়ী করার জন্য তাদের রাজনৈতিক উপনিবেশবাদ শেষ হলেও একাডেমিক উপনিবেশবাদ এখনও বাংলাদেশে বলবৎ রয়েছে বা বর্তমান। একাডেমিক উপনিবেশবাদের ফলে প্রবর্তিত হয়েছে নতুন নতুন ধারণা, জ্ঞানের শাখা, কোর্স প্রভৃতি। তাছাড়া পশ্চিমা দাতাদেশ আমদানি করেছে নতুন নতুন কার্যক্রম, যেমন জন্ম নিয়ন্ত্রণ, শিশু অধিকার, লিঙ্গ সমতা, নারী অধিকার, সুশাসন সহ বহু ধারণা। এছাড়া এসব কার্যক্রম সমাজবিজ্ঞানের জ্ঞানকে সুসংহত করেছে। বিষয়গত জ্ঞানের নির্ভরশীলতা, একাডেমিক ডিপেন্ডেন্সি। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে বিষয়গত জ্ঞানের নির্ভরশীলতার প্রভাব রয়েছে। সমাজবিজ্ঞানের জ্ঞান বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। তাছাড়া সামাজিক বিজ্ঞানের শাখাসমূহের পঠন-পাঠনে সমাজবিজ্ঞানের ধারণা ও তত্ত্বসমূহ প্রয়োজন। সমাজবিজ্ঞান বিকাশে পাশ্চাত্য ধারণা ও তত্ত্বের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সমাজবিজ্ঞানীগণ এসব ধ্যান-ধারণা এদেশের সংস্কৃতির উপর প্রয়োগ করেছেন এবং সৃষ্টি করেছেন সমাজবিজ্ঞানের নতুন ধ্যান-ধারণা। তাছাড়া পাশ্চাত্য সমাজবিজ্ঞানের ধারণা ও তত্ত্বের উপর বাংলাদেশী সমাজবিজ্ঞানীগণ নির্ভরশীল। তাদের গবেষণা কর্মেও এসব ধ্যান-ধারণা প্রয়োগ করেছেন। পরবর্তীতে সমাজবিজ্ঞানের ধারাবাহিক বিকাশ পর্যায়, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টাল স্টেজ অব সোসিওলজি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শাখাসমূহে সমাজবিজ্ঞানের ধারণা ও তত্ত্ব পড়ানোর মধ্য দিয়ে সমাজবিজ্ঞানের পঠন-পাঠনের সূত্রপাত ঘটে। পরবর্তী সময়ে ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি প্রবর্তন করা হয়। ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন ও মনোবিজ্ঞানের সমাজবিজ্ঞানের কতিপয় বিষয়বস্তু পড়ানো হতো। পরবর্তী সময়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে এ বিষয়ের বিশেষ কিছু ধারণা ও তত্ত্ব পড়ানো হতো। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে প্রবর্তন করা হয়। এ সময়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকগণ সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। এসব গবেষণা বিভিন্ন দেশি বিদেশি জার্নালে প্রকাশিত হয়, যা সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশী সমাজবিজ্ঞানী ডক্টর এ.কে নাজমুল করিম ১৯৫৮ সালে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬১ সালে এই বিভাগের প্রথম ব্যাচটি সমাজবিজ্ঞান বিষয়ে উত্তীর্ণ হয়। ১৯৮০-৮১ শিক্ষাবর্ষ থেকে এ বিভাগে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। এ সময় সমাজবিজ্ঞান বিভাগে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম প্রবর্তন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান পঠন-পাঠনের গুরুত্ব অনুধাবনের মধ্য দিয়ে বাংলাদেশে গড়ে ওঠা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞান বিষয়টি প্রবর্তনের সূত্রপাত ঘটে। ১৯৬৯ সালের ৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। আর ১৯৭০ সালে এ বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের স্নাতক কোর্স প্রবর্তন করা হয়। তবে এর আগে ১৯৬৪ সাল থেকে রাষ্ট্রবিজ্ঞানের একটি কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পড়ানো হতো। ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগের সূত্রপাত ঘটে। ১৯৯২ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের কার্যক্রম শুরু হয়। ২০০২ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি প্রবর্তন করা হয়। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিছু কলেজে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়। সমাজবিজ্ঞান শুধু বাংলাদেশের সাধারণ বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহেই পড়ানো হয় না, বরং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও এই বিষয়টি কোর্স পড়ানো হয়। এছাড়া ১৯৬১ সালে ময়মনসিংহে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে একটি বিশেষায়িত শাখা হিসেবে গ্রামীণ সমাজবিজ্ঞান পড়ানো হয়। এভাবেই পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। বর্তমানে দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে বহু সরকারি ও বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিক স্তরসহ পাস কোর্স, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সমাজবিজ্ঞান বিষয়টি প্রবর্তন করা হয়েছে।
সমাজবিজ্ঞান যে শুধু কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ানো হয় তাই নয়। এই বিষয়টি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং উচ্চ মাধ্যমিকের স্তরে সমাজবিজ্ঞান নামে পড়ানো হয়। প্রতিদিনই সমাজবিজ্ঞান চর্চা বাড়ছে, শিক্ষার্থীর সামাজিক ও নৈতিক মূল্যবোধ, অধিকার ও দায়িত্ববোধ জাগ্রতকরণে এ বিষয়টির গুরুত্ব দিন দিন বাড়ছে, আর জন্ম নিচ্ছে সমাজবিজ্ঞানের বহু শাখা প্রশাখা। বাংলাদেশে সমাজবিজ্ঞানের চর্চা ও বিকাশের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, নিচে তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকজনের নাম তালিকা আকারে প্রকাশ করা হলো। বাংলাদেশের সমাজবিজ্ঞানের চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব: ৪০ দশকের বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধাকমল মুখার্জি, ডি.এল. মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার। মার্ক্সবাদী বাঙালি সমাজবিজ্ঞানী: এ.এন. রায়, মোজাফফর আহমদ, সুশোভন সরকার, গোপাল হালদার, বিনয় ঘোষ। ৫০ দশক ও তৎপরবর্তী সমাজবিজ্ঞানীগণ: ক্লদ লেভি-স্ট্রস, ডক্টর এ.কে. নাজমুল করিম, অজিত কুমার সেন, ডক্টর পেরি বিসাইনি, ফজলুল রশিদ খান, ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা, ডক্টর রঙ্গলাল সেন, মোকাররম হোসেন, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, ডক্টর এ.আই. মাহবুবউদ্দিন আহমেদ, ডক্টর সাদিকা হালিম, ডক্টর মনিরুল ইসলাম খান, ডক্টর অনুপম সেন, মিরাজ উদ্দিন, এ.এইচ.এম. মুস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূঁইয়া, ডক্টর সরদার আমিনুল ইসলাম, ডক্টর এ.এফ. ইমাম আলী, ডক্টর আহমেদ ফজলে হাসান চৌধুরী, বজলুল মবিন চৌধুরী, আনোয়ারুল্লাহ চৌধুরী, মোহাম্মদ আফসার উদ্দিন, এ.কে.এম. সাদ উদ্দিন, শফিউল ইসলাম, হাসানুজ্জামান চৌধুরী, সৈয়দ আলী নকি, ডক্টর খোরশেদ আলম, ডক্টর কামাল আহমেদ, মোহাম্মদ হাসান ইমাম এবং ডক্টর মিজানুর রহমান মিয়া। আমরা অধ্যায়ের শেষ দিকে এসে পড়েছি। এই পর্যায়ে আমরা দেখব প্রধান শব্দসমূহের ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ কিওয়ার্ডস। সমাজবিজ্ঞান ১৯ শতকে সামাজিক বিজ্ঞানের একটি কনিষ্ঠতম শাখা হিসেবে সমাজবিজ্ঞানের স্বতন্ত্র আবির্ভাব ঘটে। সমাজবিজ্ঞান হল সমাজের বিজ্ঞান। সমাজবিজ্ঞানের জনক হলেন ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোত। তবে সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠার পেছনে ইংলিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার এর অবদানও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অগাস্ট কোত: ফরাসি সমাজচিন্তাবিদ অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি ১৮৩৯ সালে প্রথম সোসিওলজি শব্দটি চয়ন করেন। তিনি সমাজ বিশ্লেষণের জন্য একটি পৃথক বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন, যার নাম দেন সোশ্যাল ফিজিক্স। পরবর্তীকালে সোশ্যাল ফিজিক্সকে সোসিওলজি হিসেবে নামকরণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল কোর্স ডি ফিলোসফিক পজিটিভ, এ সিস্টেম ডি পলিটিক পজিটিভ, ওপেসকুলাস ডি ফিলোসফিক সোশ্যাল ইত্যাদি। বাংলাদেশে সমাজবিজ্ঞান। পৃথিবীর সব সমাজেরই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এদিক থেকে বাংলাদেশের সমাজও ব্যতিক্রম নয়। আর বাংলাদেশের সমাজের স্বতন্ত্র ও সাধারণ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতেই বাংলাদেশের সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়। ১৯৫৭ সালে বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। তবে জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে সমাজবিজ্ঞানের আবির্ভাবের অনেক আগে থেকেই এদেশের সমাজ ব্যবস্থা ও সমাজ জীবন সম্পর্কে জানা ও বোঝার প্রচেষ্টার সূত্রপাত ঘটেছে। অর্থাৎ বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ একদিনে ঘটেনি। এটি হলো সমাজবিজ্ঞানীদের সুদীর্ঘ দিনের সমাজ সম্পর্কিত গবেষণা, ঔপনিবেশিক শাসন, শিক্ষা সংস্কৃতিতে সমাজবিজ্ঞান চর্চার ফসল। সমাজবিজ্ঞান চর্চায় ব্রিটিশ উপনিবেশবাদ। সমাজবিজ্ঞান বিকাশ ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্রিটিশ উপনিবেশবাদ। ১৭৫৭ সালে ফরাসির যুদ্ধের প্রহসনের মাধ্যমে এ ভূখণ্ডে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। তাদের শাসন প্রতিষ্ঠার জন্য এ সময় তারা এই অঞ্চলের মানুষের জীবনধারা, সংস্কৃতি, অর্থনীতি, ধর্মসহ নানা বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে। পরবর্তী সময়ে এসব সংগৃহীত তথ্য প্রতিবেদন, পুস্তক ও জার্নালে প্রকাশিত হয়, যা এই উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার পথ উন্মুক্ত করে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক সূচনা। বাংলাদেশে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিএ কোর্সে সমাজবিজ্ঞানের কতগুলো বিষয়বস্তু যুক্ত করা হয়। আবার দর্শন বিভাগের এই এমএ কার্যক্রমের কোর্সে এথিক্স অ্যান্ড সোসিওলজি শিরোনামে সমাজবিজ্ঞান পড়ানো শুরু হয়। এটি বাংলাদেশে সমাজবিজ্ঞান শিক্ষাদানের আনুষ্ঠানিক সূচনা ঘটায়। বিনয় কুমার সরকার। অধ্যাপক বিনয় কুমার সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ভারতীয় সমাজচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অধ্যাপক বিনয় কুমার সরকারের রচিত গ্রন্থ, অনুবাদ, কর্ম ও পাঠদান এই উপমহাদেশে সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপনে সহায়তা করেছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সোসিওলজি অফ ইয়াং এশিয়া, সোসিওলজি অফ পপুলেশন, দি পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসিওলজি, সোসিওলজি অফ রেসেস, কালচার অ্যান্ড হিউম্যান প্রোগ্রেস ইত্যাদি। অজিত কুমার সেন।
অজিত কুমার সেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান পত্রটি পড়াতেন। সমাজবিজ্ঞান বিকাশে তার অবদান কম গুরুত্বপূর্ণ নয়। শিক্ষাদানের পাশাপাশি তার বিভিন্ন রচনা সমাজবিজ্ঞান বিকাশের পথকে সুগম করেছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সামাজিক পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা সমাজের ধর্ম। তাই তো আদি সমাজের সাথে বর্তমান সমাজের মধ্যে পার্থক্য সূচিত হয়েছে। মূলত সামাজিক কাঠামোর পুনর্গঠন বা রূপান্তরকে সামাজিক পরিবর্তন বলে। এ পরিবর্তন কখনো স্থায়ী, কখনো অস্থায়ী, কখনো বাহ্যিক, কখনো অভ্যন্তরীণ। আর সমাজ পরিবর্তনের এই প্রবণতাকে সামাজিক পরিবর্তনশীলতা বলে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ। ইউরোপের মতো বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশ একদিনে হয়নি। এদেশে সমাজবিজ্ঞান বিকাশের ক্ষেত্রে সর্বাগ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের অবদানের কথাই বলা যায়। এছাড়া সমাজবিজ্ঞানের বিকাশকে ত্বরান্বিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও অধ্যাপক এফ.আর. খান, অধ্যাপক ডক্টর রঙ্গলাল সেন, অধ্যাপক মিরাজউদ্দিন, অধ্যাপক ডক্টর সাদিকা হালিম, অধ্যাপক আফসার উদ্দিন প্রমুখ বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরবর্তীতে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্ন। খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয় কত সালে? সঠিক উত্তর ২০০২ সালে। স্বতন্ত্র বিষয় হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমাজবিজ্ঞানের ধারাবাহিক প্রবর্তনের পর্যায়ক্রম নিচের কোনটি? সঠিক উত্তর অপশন খ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ উপনিবেশবাদ বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চায় প্রভাব ফেলেছে। উত্তর হবে খ, একতিন, অর্থাৎ তাদের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে এবং সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি কার্যক্রমের মাধ্যমে। প্রশ্ন ৪, বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ কি? উপযুক্ত কারণ হলো ১, ২ ও ৩, অর্থাৎ বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য, বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য এবং বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা অনুধাবনে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করলে বোঝা যায় সমাজবিজ্ঞান। সঠিক উত্তর ১, ২ ও ৩। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, মূল্যবোধ নিয়ে আলোচনা করে, তাদের আচার আচরণ, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি নিয়ে গভীর অনুসন্ধান পরিচালনা করে এবং তাদের শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন কার্যক্রম গ্রহণে সহায়তা করে। প্রশ্ন ৬, কোন যুদ্ধের মাধ্যমে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে? পলাশীর যুদ্ধের মাধ্যমে ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে। প্রশ্ন ৭, সমাজবিজ্ঞান একটি নতুন শাস্ত্র হিসেবে জন্ম লাভ করে কখন? ১৮৪১ সালে। ১৮৪১ সাল, এই অপশনটি ভুল। সঠিক উত্তরটি হচ্ছে ১৮৩৯ সালে। দি পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসিওলজি গ্রন্থটি কার রচিত? গ্রন্থটি বিনয় কুমার সরকারের রচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৩৯-৪০ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম পত্র কোনটি ছিল? এলিমেন্টস অফ সোসিওলজি। রিজিওনাল সোসিওলজি কার লেখা? এটি রাধাকমল মুখার্জির লেখা। প্রাকৃতিক জগতের ন্যায় মানব সমাজেও কতগুলো অপরিবর্তনীয় নিয়ম আছে। কেন? কারণ বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখতে। সমাজ উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে না। কেন? সামাজিক জ্ঞানের অভাবে। বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের পথ সুগম হয় কিভাবে? ১৯৩৫ এর ভারত শাসন আইনের ফলে। ১৪ নম্বর কোয়েশ্চেন, সোসিওলজি অফ পপুলেশন, সোসিওলজি অফ রেসেস। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোনটি প্রযোজ্য? বিনয় কুমার সরকার। পরবর্তী প্রশ্ন, শান্তা বাংলাদেশের নানা অংশে অবস্থানরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জরিপ করে দেখল তাদের সংখ্যা অর্ধশতাধিক এবং তাদের জীবনযাপনও স্বতন্ত্র ও আদিম প্রকৃতির। শান্তার জরিপকৃত বিষয়বস্তু নিচের কোনটিকে নির্দেশ করছে? সঠিক উত্তরটি হচ্ছে নৃগোষ্ঠী। ১৬ নম্বর কোয়েশ্চেন, নির্মল রায় সমাজের উন্নয়ন সম্পর্কিত একটি সেমিনারে দি কনসেপ্ট অফ রিলিজিয়ন বিষয়ে বক্তৃতা প্রদান করেন। নির্মল রায়ের সাথে নিচের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে
অপশন খ হরিদাস ভট্টাচার্য। বাংলাদেশে প্রথম সমাজবিজ্ঞানের পাঠন ও গবেষণা শুরুর উপযুক্ত কারণ কোনটি? উপযুক্ত কারণটি হচ্ছে কলকাতায় বিশ্ববিদ্যালয় স্থাপন। বাংলাদেশের সমাজের বিকাশকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? বিভিন্ন ঐতিহাসিক পট পরিবর্তন। দি পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসিওলজিতে উপমহাদেশীয় সমাজতত্ত্বের চিত্র তুলে ধরা হয়েছে। ভারতীয় শিল্প ও সংস্কৃতিকে সমাজবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করা হয়েছে। সঠিক উত্তর 2 ও 3। সামাজিক বাস্তবতার অন্তর্ভুক্ত বিষয়। সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সামাজিক রীতিনীতি। যে বিভাগের অধীনে সমাজবিজ্ঞান শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করা হয়? দর্শন, রাষ্ট্রবিজ্ঞান। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। আন্না সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্যকে কেন্দ্র করে উদ্দীপক তৈরি করল। আন্নার উদ্দীপকের বিষয়বস্তু যেটিকে সমর্থন করে সেটি হচ্ছে সমাজকে বুঝতে সাহায্য করা, সমাজ সম্পর্কিত সঠিক জ্ঞান অর্জনে সাহায্য করা, সমাজের সার্বিক দিক সম্পর্কে জানতে সাহায্য করা। পরবর্তীতে 24 নম্বর এমসিকিউ। তানহা বাংলাদেশের সামাজিক সমস্যা জানতে সমাজবিজ্ঞান বইয়ের সাহায্য নিল। তানহা এই বই পাঠে যে সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবে সেটি হচ্ছে অপশন ক 1 ও 2, অর্থাৎ গ্রামীণ সামাজিক সমস্যা ও নগর কেন্দ্রিক সামাজিক সমস্যা। 25 নম্বর বহু নির্বাচনী। তরুণদের সমন্বয়ে গঠিত তরুণ সংঘ সমাজকে উন্নত করার সংকল্প নিল। এক্ষেত্রে তাদের যে পদক্ষেপ সমর্থনযোগ্য সেটি হচ্ছে 1 ও 3, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন। পরবর্তীতে 26 নম্বর কোয়েশ্চেন। সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হচ্ছে 1 ও 2, সমাজকে বুঝতে সাহায্য করা, সমাজ সম্পর্কিত জ্ঞান আহরণে সাহায্য করা। 27 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন। সমাজবিজ্ঞান বিষয়টিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে পড়ানো হয় প্রাথমিক স্তরে এবং মাধ্যমিক স্তরে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় ডক্টর এ.কে নাজমুল করিমকে। সমাজবিজ্ঞান সমীক্ষণ বইটির রচয়িতাকে? সমাজবিজ্ঞান সমীক্ষণ বইটির রচয়িতা হচ্ছেন ডক্টর এ.কে নাজমুল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1957 সালে। 31 নম্বর প্রশ্ন। বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে সামাজিক সমস্যার উত্তরণে, সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে। পরবর্তীতে 33 নম্বর কোয়েশ্চেন। বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে? ডক্টর এ.কে নাজমুল করিম। আকবরনামা গ্রন্থের লেখক কে? আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল।